ভাত, রুটি, পরোটার সঙ্গে এঁচোড়ের যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হবে না। দুর্দান্ত স্বাদে এঁচোড়ের এই রেসিপিটা বন্ধুরা আপনারা যদি একবার করে খান তাহলে কিন্তু মাছ মাংসের কথা ভুলে যাবেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচোড়ের রেসিপি। তো এঁচোড়ের তরকারি আলু দিয়ে করব। তো এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এঁচোড়টাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে ছোট করে নিয়েছি এইভাবে। আর এখন একটা মশলা করে নেব। মশলার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদাটাকে এইভাবে কুচি করে দিয়েছি। আর দিচ্ছি রসুন। তো আদা রসুন আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এইভাবে কেটে দিয়েছি। এখন আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু মশলাটা আমার হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম এঁচোড়। তো এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব, যেহেতু এঁচোড়টা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এঁচোড়টা একটু সেদ্ধ করে নিলে খেতে খুব ভালো লাগবে। তবে আপনারা যারা এঁচোড় সেদ্ধ করবেন না, আপনারা অবশ্যই এঁচোড়টাকে একটু ছোট করে কেটে তেলে ভালো করে ভেজে নেবেন। তো এখন আমি আলু দিয়ে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এঁচোড় আলুটাকে সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিলাম। আর এখন ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি এঁচোড় আলুটা কতটা সেদ্ধ হলো। তো এখন আমি চেক করে নিচ্ছি আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা, এঁচোড় আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটা ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব বন্ধুরা। তো আপনারাও করবেন এইভাবে, তাহলে দেখবেন এঁচোড়ের রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো যাই হোক বন্ধুরা, এঁচোড়টা তুলে নিয়ে আর এখন আমি একটা মশলা করে নেব। তার জন্য আমি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর জায়ফল, সাথে 2-3টের মতো গোলমরিচ। তো বন্ধুরা, আপনারা মশলাগুলো দেখলেই বুঝতে পারবেন কি কি এখানে দেওয়া হয়েছে। আর এই মশলাটা কিন্তু এই রেসিপির জন্য একেবারে দারুণ একটা মশলা। তো এই মশলা দিলে কিন্তু অসাধারণ লাগবে এঁচোড়ের এই রেসিপিটি। তো বন্ধুরা, মোটামুটি মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি মশলাটা তুলে নিয়ে মশলাটা একটা সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আর দেখুন বন্ধুরা, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়েই রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তেলটা গরম করে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকে আমি ভেজে নেব। তবে হ্যাঁ, আমি এখানে কিন্তু হলুদ দেবো না। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এঁচোড়ের যে দানার যে খোসাগুলো থাকে সেগুলো একটু আলুর সঙ্গে লেগে আছে। তো যাই হোক, আমি আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, লাল লাল করে আলুটাকে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি আলুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আলুগুলো একটু বড় সাইজ করলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো দেখুন, এখন আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এঁচোড়টাকেও ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এঁচোড়টাকে কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তাতে করে কিন্তু খুবই ভালো লাগবে। বেশি ভেজে নিলে কিন্তু এঁচোড়টা শক্ত হয়ে যাবে। তো এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। তো তাতে করে কিন্তু এঁচোড়ের কালারটা ভালো হবে। তো দেখুন বন্ধুরা, এঁচোড়টাকেও এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। তো এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখুন এঁচোড় ভাজার পরে। তো দেখুন, এখন আমি এঁচোড়টাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে। তো বন্ধুরা, জিরে দিয়ে এরপরে একটা দিলাম তেজপাতা 2টো। আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা একটা।
তো বন্ধুরা এখন আমি এইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে আসলে ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে। এরপরে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদেও খুব ভালো লাগে আর কালারটাও সুন্দর হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো। তো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে ভালো করে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে টমেটোটাকে পিউরি করেও দিতে পারেন। আর টমেটো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। আর টমেটোটাকে এইভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ, সেই মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে, আর আদা রসুন পেঁয়াজের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তাছাড়া মশলা ভালোভাবে কষালে কালারটাও সুন্দর আসে, আর খেতেও খুব ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। তো এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই হবে। তো এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এরপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এখন আমি সব মশলাগুলোকে ভালো করে কষাতে থাকবো। তো বন্ধুরা, তেলটা আর আমি দেবো না, ওই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি। তো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর এখন দেখুন বন্ধুরা, সাইড থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এটা লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। তো এইভাবে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখন আমি অল্প পরিমাণে এখানে জল অ্যাড করে দেবো। আর জলটা আমি বেশি পরিমাণে দিব না, অল্প পরিমাণে জল দিলাম। আর জলটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এঁচোড়ের রেসিপি কারা কারা আমার মতো করে রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, জল দিয়ে মশলাটা কষানোর পরে দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এঁচোড়। তো এঁচোড়টা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এঁচোড়ের এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তো বন্ধুরা, কড়াইশুঁটিটা আপনারা চাইলে তেলের সঙ্গেও দিতে পারেন, আবার সেদ্ধও করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখন কড়াইশুঁটি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তো এবার আমি আলু, কড়াইশুঁটি আর এঁচোড়টা ভালোভাবে কষাবো। আর এটা যখন কষানো হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তো লো ফ্লেমে এটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। আর মশলার সঙ্গে মশলাগুলো কিন্তু আলু আর এঁচোড়ের সঙ্গে বেশ ভালোভাবে মিশবে। তো তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এটা ঠিক নিরামিষ বলা যাবে না, আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, আর নিরামিষ করতে চাইলে পেঁয়াজ রসুনটা বাদ দেবেন। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি লবণটা এঁচোড় আলু সেদ্ধর সময় দিয়েছি, সেই বুঝে আমি আবার লবণটা অ্যাড করলাম। তো বন্ধুরা দেখুন, লবণটা দিয়েও ভালো করে আমি কষাতে থাকবো। আর এঁচোড় আলু যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে এঁচোড়ের এই রেসিপিটি রান্না করার জন্য। তো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে এঁচোড়টাকে কিন্তু রান্না করে নিয়েছি। তো 5 মিনিটের পরে আবারও আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। 5 মিনিট রান্না করার ফলে কিন্তু এঁচোড় আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে গেছে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা যদি একবার রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংস ফেলে এঁচোড়ের এই রেসিপিটি বারবার খেতে চাইবেন। সত্যি দুর্দান্ত একটা রেসিপি, যেটা একবার খাওয়ার পরে অন্যান্য কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। তো মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এঁচোড়ের এই রেসিপি। তো বন্ধুরা দেখুন, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, তবে হ্যাঁ, বেশি পরিমাণে জল দেবো না। আর আমি জলটা দিয়ে বেশিক্ষণ আমি এটা রান্না করব না, যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা আছে। বেশি জল দিয়ে ফোটালে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখন মিশিয়ে নেওয়ার পরে এটা আমি অপেক্ষা করব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো আমি রান্না করে নেব, বেশি এটা রান্না করব না। তো বন্ধুরা দেখুন, ঝোলটা এখন ফুটে উঠেছে। তো এইভাবে রান্নাটা হতে থাক। তো 5 মিনিট পরে আমি কিন্তু দেখাবো আমার এই রান্নাটা কত দূর হলো। তো
তো দেখুন বন্ধুরা 5 মিনিটের পরে আমার রান্নাটা দেখুন হয়ে গেছে। আর ঝোলটা এইভাবে রাখবো, পরে কিন্তু এটা ঝোলটা টেনে নেবে, তার জন্য ঝোলটা আমি বেশি পরিমাণে রাখবো না। তো এখন কালারটা দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মাংসের স্বাদকেও হার মানাবে এঁচোড়ের এই রেসিপি। কালার আর স্বাদে গন্ধে একেবারে দুর্দান্ত। আর এখন দেখুন ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটার কাছে কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন ভাজা মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন, তো বন্ধুরা আমি ধনেপাতা দেবো না। তো এই ভাজা মশলার সঙ্গে ধনেপাতা দিলে কিন্তু অন্যরকম লাগবে আর খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমি এখানে ধনেপাতা দেবো না। যদি আপনাদের মনে হয় ধনেপাতা দেওয়ার তাহলে দিতে পারেন। তো এখন ধনেপাতার সিজন, ধনেপাতা দিলেই ভালো লাগে অনেকের। তো যাই হোক, এখন কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আর এখন আমি পরিবেশনের জন্য আর একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এঁচোড়ের এই রেসিপিটা দেখুন, আর ঝোলটাই কিন্তু অনেকটা টেনে নিয়েছে। দুর্দান্ত স্বাদের এঁচোড়ের এই রেসিপি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার সোনা বন্ধুদের।